আমাদের প্রফেসর আসছে তোর নিজের বর? এতদিনের কথাটি কেন লুকিয়েছিলি তুই? জয়িতার প্রশ্নে রিমি চুপ হয়ে যায়। অয়নের কেবিনে অয়নের এক অদ্ভুত পাগলামি দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না রিমি। দ্রুত পায়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে আসে সে। অয়ন কেন যেন রিমিকে আটকায়নি, শুধু চেয়ারে বসে রাগে ফুসফুস করছে। রিমি কেবিন থেকে বেরোতেই রিমির দিকে জয়িতা প্রশ্ন ছুড়ে মারে। রিমি কিছুক্ষণ চুপ থাকে, জয়িতার হাত ধরে হসপিটালের বাইরে ক্যান্টিনে নিয়ে আসে। সেখানে দুইজন গিয়ে বসে পড়ে। জয়িতার মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, যা জয়িতাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিমি দীর্ঘশ্বাস ফেলে শুরু থেকে সব খুলে বলে জয়িতাকে। সব শুনে জয়িতার মুখ হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকে, তারপর উঠে দাঁড়িয়ে রিমির পাশে বসে। রিমির হাতখানা শক্ত করে ধরে বলে, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, অথচ কিছুই বললি না। সব কিছু এতটা দ্রুত হয়ে গেল যে আমি তোকে সবটা গুছিয়ে জানাতে পারিনি, বলতেই পারিনি। আমি সত্যি অনেকটা শকড হয়ে পড়েছিলাম। ভাগ্য যে আমাকে এখানে দাঁড় করাবে আমি কখনো ভাবিনি। জয়িতা রিমির কথা শুনে কিছুটা উৎফুল্ল হয়ে রিমির গলায় জড়িয়ে ধরে বলল, কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে জানিস, দ্য গ্রেট হার্ট সার্জন ডাক্তার সে আমার জিজু হয়। ইস, জিজু যখন আমার পরিচয় সবার সামনে দিল তখন শকড হলেও আমি বেশ খুশি হয়েছিলাম রে। মেয়েগুলোর অবস্থা দেখলে তো আমি হাসি পেয়ে যাচ্ছিল। জয়িতা হয়তো উৎসাহিত হয়ে আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে মুখে সম্পূর্ণ গম্ভীরতা এঁটে রিমি বলে, তোকে তো আমি আগেই বলেছি আমাদের বিয়েটা সাময়িক। আমার সম্মান রক্ষার্থে রুহানা চৌধুরী অয়ন চৌধুরীর সাথে আমার বিয়েটা করিয়েছিলেন। কয়েকদিন বাদে আমাদের ডিভোর্স, তারপরে বিখ্যাত মডেল পায়েলের সাথে ডক্টর ইয়াশিকে অয়ন চৌধুরীর বিয়ে। জয়িতার কিছু বলতে পারল না রিমিকে। আনমনে বিড়বিড় করতে করতে বলে লাগলো, জিজু যদি অন্য কাউকে বিয়ে করে কয়েকদিন পরে, তাহলে জিজু তোর প্রতি এতটা পজিটিভ কেন? তোকে কেউ টাচ করলে জিজু কেন সহ্য করতে পারে না? তোর মনে কি প্রশ্ন জাগে না রিমি? জয়িতার মতো হয়তো রিমির মনে কুটিয়ে প্রশ্নগুলো জমাট বেঁধে রয়েছে, কিন্তু রিমি চাইলেও তার বাহির প্রকাশ করতে পারছে না। অয়ন লোকটা আসলেই চাইছেটা কি? অয়ন নিজের কেবিনে ইজি চেয়ারে বসে কপালে হাত রেখে কিছুটা একটা ভাবে চলছে প্রতিক্ষণ। মাথায় দপ করে আগুন জ্বলে উঠছে তার। অয়ন চাইলেও রাগটা সংযত করতে পারছে না, তাই তো রিমিকে তখন কেবিন থেকে যেতে দিয়েছিল। কেননা অয়ন কিছুতেই চায় না তার দ্বারা রিমি কোনো প্রকার ক্ষতি হোক। অয়ন উঠে দাঁড়িয়ে তার কেবিনের পাশে ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে দ্রুত একটা ওষুধ নিয়ে খেয়ে ফেলে। অতঃপর চেয়ারে ধপ করে চোখ বন্ধ করে বসে পড়ে। অয়ন কিছুটা শান্ত হয়, কিন্তু তবুও বারবার শুধু তার মাথায় একটা বিষয়ে জটকা পাতাচ্ছে। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে, সেই অন্য কেউকে নিঃশেষ করে দিবে অয়ন। অয়ন কথাটি ভেবে আনমনে বাঁকা হাসে। মেঝেতেই পড়ে আছে তার আইফোনটি, যার কিছুক্ষণ আগে দেয়ালে ছুঁড়ে ফেলেছিল। অয়ন উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে টেবিলে রেখে দেয়, কেবিন থেকে বেরিয়ে যায়। অয়নকে অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছিল রুহানা চৌধুরী। চট্টগ্রাম ফোন করাতে ফোনের উপাস থেকে শুনতে পাই মেয়েলি গলায় কেউ বলছে, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ অয়নের নাম্বারটা বন্ধ। রুহানা চৌধুরী কিছুটা চিন্তিত হয় বটে, অয়ন তো কখনো এমনটি করে না। তিনি ফোন করার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে ফেলে অয়ন, কিন্তু আজ এমন কি হলো? কি হলো গ্র্যান্ডমা? অয়ন ফোনটা ধরল। রুহানা চৌধুরী থেকে কোনো প্রকার জবাব না পেয়ে অসহত হয়ে পায়েল। উঠে দাঁড়িয়েল সে। কোথায় যাচ্ছ তুমি? অয়নের হসপিটালে যাচ্ছি। কয়েকদিন বাদে অয়নের সাথে বিয়ে, কিন্তু অয়ন এভাবে আমাকে ইগনোর করে যাচ্ছে, যা আমি মোটেও সহ্য করতে পারছি না গ্র্যান্ডমা। সো আমি যাচ্ছি। কথাটি বলে এই মুহূর্তে দাঁড়াই না। পায়েল গটগট পায়ে বেরিয়ে যায় রুহানা চৌধুরীর অফিস থেকে। রুহানা চৌধুরী চাইলেও আটকাতে পারে না পায়েলকে। রিমি এবং জয়িতা হসপিটালের করিডোর বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই শুনতে পাই ডক্টর আসিফের অবস্থা নাকি বেশ খারাপ, হসপিটালে ভর্তি রয়েছে। রিমি এবং জয়িতা তাড়াতাড়ি করে আসিফের কেবিনের সামনে উপস্থিত হয়।
সেখানে আরও কয়েকজন স্টুডেন্ট উপস্থিত হয়। ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে ডক্টর আসিফ, মুখে অক্সিজেন মাস্ক। ডক্টররা চেক আপ করছে তাকে। জয়িতা একজনের কাছে প্রশ্ন করে জানতে পারে আসিফের হাতে সেই চাকুটি নিক্ষেপ করা হয়েছিল। সেই চাকুতে এক প্রকার বিষ ছিল, যার বিষ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে ডক্টরের সর্বাঙ্গে। রিমি নিজেরই মাথা জিম ধরে যাচ্ছে। সে জানতো এমন কিছু একটা করবে অয়ন। অয়ন যে উন্মাদ পাগল, মানুষকে মেরে ফেলবে, তার 2 হাত কাঁপে না। অয়ন নিজের গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রিমিকে তার দিকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে তার। রিমি সেই হাসি দেখে কিছুক্ষণ এর সহিত দাঁড়িয়ে পড়ে। লোকটা ফর্সা মুখশ্রীতে বাঁকা হাসি যেন লোকটা সৌন্দর্য বাড়িয়ে তোলে দ্বিগুণভাবে। নিজের উটকো ভাবনা নিজেকে দোষারোপ করতে লাগলো রিমি। এগিয়ে গেল তার সামনে থাকা সাদা অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবকের দিকে। উদ্দেশ্য কয়েকদিন করা কথা শোনানো। রিমি যুবকটির সামনে দাঁড়িয়ে তিক্ততার সুরে বলতে লাগলো, আপনি কি আদৌ মানুষ নাকি সাইকো? আপনি কোনটা? সামান্য একটা চিঠি দিয়েছিল বলে আপনি লোকটাকে এমন অবস্থা করবেন? লোকটার তো জীবন মরণ অবস্থা হয়ে রয়েছে। কি এমন করছে লোকটা? খুন নাকি ডাকাতি? রিমিকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে রিমির মুখ চেপে ধরে অয়ন। দাঁতে দাঁত চেপে বলে, তার থেকেও বড় অন্যায় করেছে ওই রাস্কেলটা। অয়ন চৌধুরী রিমি পরীর হাতে হাত বাড়িয়েছিল। এখনও যে নিঃশ্বাস নিচ্ছে, এটাই ওর সৌভাগ্য। রিমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারল, কথাগুলো বলার সময় অয়নের লালাটে রাগগুলো কেমন ফুলে উঠছে, যা ফর্সা কপালে স্পষ্ট বোঝা যাচ্ছে। আখিজোড়া টকটকে লাল। অয়নের ভয়ঙ্কর মুখশ্রী দেখে অয়নের থেকে রিমি নিজেকে ছাড়িয়ে খানিকটা দূরে সরে গিয়ে ভয়ার্ত সুরে বলে, আমি বাড়ি যাব। রিমি কথাটি বলে সামনের দিকে পা বাড়ালে নিলে পিছন থেকে অয়ন খুব শান্ত গলায় বলে, গাড়িতে ওঠো রিমি পড়ি। রিমি শুনল না, বরং বড় বড় পা ফেলে সামনের দিকে পা বাড়ালো। অয়ন রিমির কাজে ভীষণ রেগে যায়। অয়ন চৌধুরীর কথাতে অবাধ্য হওয়ার গুরুতর অপমান করেছে রিমি। তার শাস্তি তো রিমিকে পেতে হবে। অয়ন বাঁকা হেসে গাড়ি থেকে ঠাস দিয়ে দাঁড়িয়ে থাকে। পায়েল অয়নের কেবিনের সামনে দাঁড়াতেই একজন মেয়ে নার্স এসে বলে, কাকে চাই ম্যাম? ডক্টর রিয়াসিকে। আমি পায়েল রোজানা। নিশ্চয়ই চিনেছেন, ডক্টর রিয়াসির হবু স্ত্রী। কোথায় এখন অয়ন? নার্স পায়েলের কথায় কিছুটা না বেশ অনেকটাই অবাক হয়। অবাকের সুরে বলে ওঠে, কিন্তু ম্যাম, উনি তো কিছুক্ষণ আগে ওনার ওয়াইফের সাথে বেরিয়ে গেলেন। পায়েল চিৎকার করে বলে, হোয়াট? রিমি অনেকক্ষণ যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছে। বারবার অটো কিংবা রিক্সাকে দাঁড়াতে বলছে, কিন্তু তারা বারবারই রিমিকে উপেক্ষা করে নিজের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। রিমা আশাহত হই। আজ এমনটা হচ্ছে কেন? কেউ যেতে রাজি হচ্ছে না। সময় যত পেরিয়ে যাচ্ছে ততই রাত গভীর হচ্ছে। রিমি এইবার খানিকটা বই হতে শুরু করলো। সামনের দিকে ধীর পায়ে পা বাড়াতে নিলে পেছন থেকে কেউ তার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির দরজা বন্ধ করে দেয়। হঠাৎ এমন আচরণে রিমি কিছুটা ভয় পেয়ে যায়। ঘাড় ঘুরিয়ে অয়নকে দেখে সহিস নিঃশ্বাস ফেলে। পরক্ষণে এক দফা ভয় হতে শুরু করে, কেননা অয়নের চোখ মুখ ভয়ঙ্কর রাগ ধারণা করেছে। রিমি অয়নের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, কেউ আমাকে পৌঁছে দিতে চাইল না কেন? এটাও নিশ্চয়ই আপনার কাজ। অয়ন রিমির কথায় পরিপ্রেক্ষিতে হাত পাশ করে বলে, এই না হলে ডক্টর রিয়াসির ওয়াইফ। সব কিছু বুঝে যাও তুমি। ডক্টর রিয়াসির ক্ষমতা সম্পর্কে তোমার অনেক ধারণা নিতে হবে রিমি পড়ি। তুমি বড্ড বেশ অবাধ্য হয়ে যাচ্ছ। যারা ডক্টর রিয়াসির অবাধ্য হয় তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হয়। রিমি গামতে শুরু করে দেয়। এই সাইকো লোকটা আবার তাকে কি কঠিন শাস্তি দিবে? যার সাথে কয়েকদিন পর পায়েলের বিয়ে, সে তার বর্তমান স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে, তা কিছুতেই মেনে নিতে পারছে না পায়েল। গালে যুবকের ঠোঁটে আলতো স্পর্শ পেয়ে রিমি সহিত বসে থাকে। শরীরের এক অদ্ভুত স্রোত বয়ে যায় তার। যুবকটি এখনো রিমির খুব কাছাকাছি।
নিঃশ্বাস ওঠানামা করছে দুইজনের দ্রুততার সাথে। রিমি চোখ পিটপিট করে খুলে অয়নকে নিজের কাছে দেখে দ্রুত সরে যেতে চাই, কিন্তু বারবারই মতোই ব্যর্থ হই। অয়ন রিমির গালে হাত রেখে শান্ত দৃষ্টি মেলে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর ব্যর্থ রিমিকে দেখে অতঃপর খুব শীতল গলায় বলে ওঠে, তোমাকে আমি আগেও বলেছিলাম রিমি পরি, নিজের সজ্ঞানে আমি তোমাকে কখনো আঘাত করতে পারবো না। অন্যদের ক্ষেত্রে শাস্তি কঠোরতম হলেও তোমার ক্ষেত্রে শাস্তিটা কিছুটা আলাদা, বেশ কিছুটি আলাদা। কিন্তু কেন? রিমির অবুঝ প্রশ্নে অয়ন রাগ করেন না, বরং মাথা নাড়িয়ে রিমির গালে হাত রেখেই বলে, রিমি পরি, তুমি আমার কাছে বিশেষ এক নাম, তাই। গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন ড্রাইভ করছে, রিমি অয়নের পাশের সিটে বসে আছে। শীতের রাত, পিনপিন নীরবতা চারিদিকে। শীতের রাতে যুবক যুবতী গাড়িতে বসে আনমনে কিছু ভেবে চলেছে প্রতিক্ষণ, কিন্তু আদৌ তারা কি একে অপরের মনের অবস্থা বুঝতে পারছে? রিমির কাছে অয়ন চৌধুরী শুধুমাত্র এক রহস্যময় চরিত্র মনে হচ্ছে, যাকে বলে উপন্যাসের কেন্দ্রীয় রহস্যময় চরিত্র। রিমি নিজের গালে হাত ছোঁয়ালো, অয়ন তখন কঠিনতম শাস্তির কথা বলে যে তার গালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিবে তা কখনোই আশা করেনি রিমি। বারবার শুধু গাল হাত রেখে চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করছে। তখন কেন সে অয়নকে আটকায়নি? কেন নিজের সাথে নিজেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রিমি? রিমি গাড়ির আয়নার দিকে তাকিয়ে থাকে। অয়ন খুব মনোযোগ সহকারে গাড়ি চালালেও তার অধরের কোণে মুচকি হাসি বিদ্যমান। অর্থাৎ অয়ন এতক্ষণ ধরে রিমিকে সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছিল। কথাটি ভেবে লজ্জায় লাল হয়ে যায় রিমি। গৌরবনের মুখশ্রীতে এক টুকরো লজ্জার ঘাড় রং এসে হাতছানি দেই। অয়ন তা ঠিকই লক্ষ্য করে। গাড়িতে হঠাৎ করে ব্রেক কষে যুবক। অয়ন এমন আচরণে কিছুটা হকচকিয়ে যায় রিমি। তাতে গুরুত্ব না দিয়ে অয়ন গাড়ির সিটের হেলান দিয়ে বসে বুকে হাত দিয়ে মধুর কণ্ঠে বলে ওঠে, রিমি পরি, তোমার লজ্জামাখা মুখশ্রী অয়ন চৌধুরীর বুকে আঘাত করতে যথেষ্ট। অয়ন চৌধুরী বাড়ির সামনে গাড়িটি থামতেই রিমি চটজলদি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। অয়ন বাড়ির ভিতরে ঢুকে না, বরং গাড়িটা পার্ক করতে পার্কিং এর জায়গায় যাই। বাড়ির ভিতরে ঢুকতে রিমি খেয়াল করে পায়েল এবং রুহানা চৌধুরী ড্রয়িং রুমে বসে আছে। রিমিকে দেখতেই তারা কেমন সরু চোখে রিমির দিকে তাকায়। তাদের এমন চাহনির মানে রিমি হঠাৎ বুঝতে পারল না। রিমিকে দেখেই পায়েলের মাথায় আগুন ধরে যায়। পায়েল উঠে সামনে দাঁড়িয়ে রিমির হাত জুড়ে চেপে ধরলে বলে, অয়নের সাথে আজকাল তো বেশি ঘুরাঘুরি করছো তুমি, আবার সবাইকে বলে বেড়াচ্ছ তুমি অয়নের ওয়াইফ। হাউ ডেয়ার ইউ। পায়েল রিমির হাত অনেক শক্ত করে চেপে ধরেছে, যার ফলে রিমি ব্যথা পাচ্ছে। রিমির হাত ছাড়াতে বলে ওঠে, আমি কাউকে কিচ্ছু বলিনি, তার আগে আপনি আমার হাতটা ছাড়ুন। পায়েল রিমির হাত ছাড়ে না, বরং আরও শক্ত করে চেপে ধরে হুমকি সুরে বলে, ছাড়বো না আমি। কি করবে তুমি? এই মেয়ে, একটা কথা মাথায় রেখো, ভালো করে ঢুকিয়ে নাও। একদম অয়নের ওয়াইফ হওয়ার চেষ্টা করবে না। কয়েকদিন পর আমার এবং অয়নের বিয়ে। আমার অয়নের আশেপাশেও যেন তোমাকে না দেখি। অয়ন গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকছিল, তখনই তার সামনের দিকে চোখ যাই, সঙ্গে সঙ্গে চোখ দুটো লাগে টকবক করতে থাকে। পায়েল শক্ত করে তার রিমিপুরির হাত চেপে ধরে আছে, এমনকি শাসাচ্ছে। একজন স্টাফ রুহানা চৌধুরীর জন্য কফি নিয়ে যাচ্ছিল। অয়ন স্টাফের থেকে সেই কফি নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পায়েলের থেকে রিমির হাত ছাড়িয়ে পায়েলের হাতে সেই গরম কফি ঢেলে দেই। পায়েল ব্যথায় চিৎকার করে ওঠে। অয়নের এমন কাজে রিমি সহ সবাই হতবাক হয়ে যায়। রুহানা চৌধুরী উঠে দাঁড়ান। পায়েলের চিৎকারে মেঘ এবং রোজা চৌধুরীও বেরিয়ে আসেন। পায়েল ব্যথায় রীতিমতো কেঁদে ফেলেছে। ফুসকা পড়ে গেছে তার হাতে। একদম গরম কফিটা অয়ন তার হাতে ঢেলে দিয়েছে। অয়ন পায়েলের সেই ফুসকা পড়া হাতটা চেপে ধরে। এতে পায়েল ব্যথায় দ্বিগুণভাবে কুঁকড়ে ওঠে। অয়ন পায়েলের হাত চেপে ধরেই ক্ষিপ্ত সুরে বলে, আমার রিমি পরীকে টাচ করার সাহস পেলে কোথা থেকে তুমি? জাস্ট রিডিকিউলাস। তোমাকে আমি আগেও বলেছি, একদম আমার প্রতি নিজের অধিকারবোধ দেখানোর সাহস দেখাবে না। তোমাকে জাস্ট গ্র্যান্ডমার জন্য বিয়ে করতে যাচ্ছি আমি। পায়েলের ছলছল চোখে বলে।
অয়ন, তুমি এই 2 দিনের মেয়ের জন্য আমার হাতে গরম কফি ঢেলে দিলে। অয়ন পায়েলের হাত ছেড়ে শক্ত মুখে বলে, পারলে তো সেই হাত দিয়ে তুমি আমার রিমি পরীকে টাচ করার সাহস দেখিয়েছ, সেই হাতটি ভেঙে গুড়িয়ে দিতাম। অ্যান্ড মুখ সামলে কথা বলো। 2 দিনের মেয়ে মানে? ও হচ্ছে মিসেস অয়ন চৌধুরী। এখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি। কথাটি বলে রিমিকে কিছুটা বলার সুযোগ না দিয়ে রিমির হাত ধরে সকলের সামনে অয়ন রিমিকে উপরে নিয়ে যেতে লাগলো। রোজা চৌধুরী হাঁ করে তাকিয়ে আছে। পায়েল ফুসকা পড়া হাত নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ এইরকম দৃশ্য দেখে মুখ দিয়ে সিটি বাজিয়ে দেই। এসব কিছু নীরব দর্শক হয়ে রইলেন রুহানা চৌধুরী। তিনি বুঝতেই পারছেন না অয়ন আসলে চাইছেটা কি। হঠাৎ এক বয়ে মনে জেগে রুহানা চৌধুরীর। তিনি যা ভাবছেন তাই সঠিক হই, তাহলে তো সব শেষ। অয়ন রিমির হাত ধরে নিজের ঘরে নিয়ে আসে। দরজা খট করে বন্ধ করে দেই। অয়নের হঠাৎ দরজা বন্ধ করে দেওয়াই ভড়কে যায় রিমি। বয়ের তো গলে বলে ওঠে, আপনি দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন বলছি। সবাই কি ভাববে? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আপনাকে না আমার পাগল ছাড়া আর কিছু মনে হচ্ছে না। নিচে কী কাণ্ড তাই না ঘটালেন আপনি? এভাবে কেউ গরম কফি ঢেলে দেয়? অয়ন রিমির কথাই গুরুত্ব দেয় না, বরং ওয়াশরুমে গিয়ে মগে ঠান্ডা পানি নিয়ে এসে রিমির হাতখানা আলতো করে ধরে রিমির হাতে লাল জায়গাটি ঠান্ডা পানি দিতে দিতে থাকে। অয়ন জানে রিমির হাতে ব্যথা পেয়েছে। রিমি চোখ বন্ধ করে ফেলে। রিমি ব্যথা পাইয়ে অয়নের কষ্ট লাগে, তার থেকেও বেশি রাগ ওঠে। পায়েলকে সে কিছুটা ছেড়ে দেবে না। তার রিমি পরীকে যে বারবার আঘাত করতে চাইবে, সবাইকে নিঃশেষ করে দিবে অয়ন। রিমি এবং মেঘ বাড়ির বাগানে দোলনায় বসে নিজেদের মতো গল্প করছে। মেঘের একমাত্র গল্পের সঙ্গী হয়ে উঠেছে রিমি। রিমির বেশ ভালো লাগে মেঘকে, বেশ মিশুক মেয়ে। গল্পের এক পর্যায়ে মেঘ রিমির দিকে প্রশ্ন ছুড়ে বলে, রিমি আপু, তুমি কি একটা জিনিস গভীরভাবে ভেবে দেখেছ? কি ভাববো? অয়ন ভাইয়া কেমন পজিটিভ হয়ে উঠছে তোমার প্রতি। আজকে কেমন সকালের সামনে পায়েলের আপুর হাতে গরম কফি ঢেলে দিল। এসবের মানে কিছু বুঝতে পারছো তুমি? রিমি জানো রিমি জানে মেঘ আসলে তাকে কি বলতে চাইছে। রিমি কিছুটা বলতে যাবে, তখনই কেউ মেঘের হাঁক ছেড়ে ডাকে। পুরুষের গলা পেয়ে রিমি এবং মেঘ একসাথে পিছনে ঘুরে তাকায়। ফারহান তাদের দিকে এগিয়ে আসছে। ফারহানকে দেখেই রিমি ভয়ে দুই পা হাত কাঁপতে থাকে। ফারহান তো তাদের দিকে এগিয়ে আসছে। এখন যদি ফারহান রিমিকে দেখে ফেলে, তখন তো ফারহান রিমিকে চিনে ফেলবে। কি হবে তখন? কি করবে রিমি? যেই মেয়েটা কয়েকদিন পর তোমার প্রাক্তন স্ত্রী হবে, তার জন্য তোমার এত দরদ উঠছে কেন? অয়ন, তুমি কি ভুলে গেলে কয়দিন পর আমাদের বিয়ে? ফুপিয়ে ফুপিয়ে কথাটি বলল পায়েল। অয়ন ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছিল। কালকে তার হসপিটালে তেমন কোনো জরুরি অপারেশন নেই, তাই অয়ন ঠিক করছিল কালকে রুহানা চৌধুরীর সাথে মিটিংয়ে যাবে। কিন্তু তখনই অয়নের অনুমতি ব্যতীত পায়েল অয়নের রুমে ঢুকেই ফুপাতে ফুপাতে কথাগুলো অয়নের উদ্দেশ্যে বলে ওঠে। অয়ন পায়েলের কথাগুলো শুনে কপালায় আঙ্গুল দিয়ে ঘষে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে হঠাৎ পায়েলের খুব কাছে এসে পায়েলের গলা চেপে ধরে, দাঁতের দাঁত চেপে বলে, কতবার বলবো ওই মেয়ে করবে না। ও আমার রিমিপুরি, মিসেস অয়ন চৌধুরী। সেইটা কি তোমার ডাফার মাথায় ঢুকে না পায়েল? নাকি আমি ঢুকিয়ে দিব? অয়ন হঠাৎ এমন আক্রমণে বিস্মিত হয়ে যায়। পায়েল হাত দিয়ে বারবার অয়নের হাতকে নিজের গলা থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। পায়েলের মতো রোগা মেয়েকে অয়নের মতো সুঠামদেহী যুবকের পেশি বল হাতকে সরাতে সক্ষম হবে? অয়ন পায়েলের গলা থেকে আরও চেপে ধরে। পায়েলের চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে নোনা জল পড়াচ্ছে। অয়ন যদি আরেকটু গলা চেপে ধরে, তাহলে সে হয়তো মরেই যাবে। অয়ন কপার ট্রাক দেখিয়ে বলে, নিশ্চয়ই সকালের ঘটনা বলোনি তুমি? আবার কোন সাহসে তুমি আমার সামনে আসো? আমার রিমিপুরিকে ব্যথা দিয়ে আবার তুমি আমার সামনে এসেছ? ওহ, আই সি। তোমার শাস্তিটা তো বাকি ছিল। ভালোই হয়েছে, আমাকে তোমার কাছে যেতে হলো না, বরং তুমি চলে এলে আমার কাছে।
কথাটি বলে অয়ন ভয়ঙ্করভাবে বাঁকা হাসলো। পায়েলের এবার সত্যি বই জেগে বসেছে মনে। অয়নের পাগলামো সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। সেই ছেলে সকলের সামনে গরম কফি ঢেলে দিতে পারে, সে তো যা ইচ্ছে তাই করতে পারবে। পায়েল কথাটি ভেবে চলে যেতেই চাইলে অয়ন পায়েলের হাত ধরে ফেলে। অতঃপর পায়েলের অতি নিকটে গিয়ে মুচকি হেসে অতি ঠান্ডা গলায় বলে ওঠে, জানো তো পায়েল, একজন ডক্টর হওয়ার জন্য রোজ অপারেশন করার সময়ে ছুরি দিয়ে কাঁটা ছেঁড়া করতে করতে ছুরি দিয়ে খেলাটা এখন একটা বদ অভ্যাস পরিণত হয়েছে। অয়ন কথাটি বললেই প্যাকেট থেকে একটা চিকন শুষ্ক ছুরি বের করে। পায়েল তো ভয়ে কান্নাই করে দেই। পায়েল জোরে জোরে চিৎকার করতে করতে বলে, কেউ আছেন? প্লিজ হেল্প। কেউ কি নেই? অয়ন বাঁকা এসে পায়েলের গালে হাত রেখে মধুর কণ্ঠে কিছুটা ঠাট্টা নিয়ে চলে বলে, কেন বেবি, তুমি তো সবসময় আমার কাছে আসতে চেয়েছিলে, তাহলে আজ কেন তো দূরত্ব বলো তো আমাদের মাঝখানে? তুমি কি অন্য কাউকে ঢুকাচ্ছ? ইটস নট ফেয়ার। আমি আমাদের মাঝে কেউকে ঢুকতে দিব না। তাছাড়া আমার রুম সাউন্ড প্রুফ, তাই তুমি যত ইচ্ছে চিৎকার করো, কেউ শুনবে না। তো সো লেটস স্টার্ট দ্য গেম। কথাটি বলার সাথে সাথে অয়ন আর এক মুহূর্ত দেরি করে না, পায়েলের হাত বরাবর ছুরি বসিয়ে দেই। পায়েল নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে অয়নের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, অয়ন তুমি এটা ঠিক কী করলে? কালকে আমার কানাডায় শ্যুট আছে, আমি কালকে কি শ্যুট করব? অয়ন দায়সায়ীভাবে উত্তর দিয়ে বলে, আমি কীভাবে জানবো? আমার রিমিপুরীর নামে বাজে কমেন্ট করার আগে তোমার ভাবা উচিত ছিল। পায়েল ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার আর্তনাদ শুধু অয়নের রুমের দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকে। ফারহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে রিমি পেছাতে থাকে। ভয়ে দুই হাত পা কাঁপছে তার, পালানোর সুযোগটুকু এখন নেই তার। ফারহানকে এগিয়ে আসতে দেখে মেঘ হাসি মুখে রিমির হাত ধরে রিমিকে নিয়ে ফারহানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি আমাকে ডাকছিলে? ফারহানের সুখ যে হঠাৎ রিমির পানে, কেমন বিস্মিত হতভম্ব নয়নে চেয়ে আছে রিমির দিকে। রিমি ফারহানের সেই দৃষ্টি উপেক্ষা করে বলে, মাথা নিচু করে থাকে। রিমি প্রচণ্ড বই পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে বড্ড পানি খেতে ইচ্ছে হলো তার। শীতের মধ্যেও তরতর করে প্রতিনিয়ত গেমে চলেছে রিমি। মনে হচ্ছে সে ভূত হয়, তার কোনো ভূতকে দেখে ফেলেছে। রিমির দৃষ্টিতে ফারহান এখন তার কাছে ভূত থেকে কোনো অংশে কম নয়, যাকে বলে ভয়ঙ্কর ভূত। বয়োজ্যেষ্ঠদেহী বিশিষ্ট ফারহান নামক যুবকটিকে রিমিকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল, অতঃপর আনমনে বলে উঠল, জান্নাত তুমি? জান্নাত নামটি শুনে রিমির হাত পা দ্বিগুণভাবে কাঁপছে। ফারহানকে কি এত বছর পরেও তাকে চিনে ফেলল? মেঘ এক পলক রিমির দিকে তাকিয়ে হেসে ফারহানকে উদ্দেশ্য করে বলে, তুমিও না ভাইয়া, কাকে কী নামে ডাকছো তুমি? ওহ, তুমি তো রিমি আপুকে সাথে আগে দেখাই করোনি। ওকে আমি পরিচয় করে দিচ্ছি, মিট মাই ভাবি মিসেস রিমি চৌধুরী। অয়ন ভাইয়া সবাইকে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত রিমি আপুর সাথে ভাইয়ের ডিভোর্স না হচ্ছে ততদিন রিমি আপু পরিচয় হবে সে ডক্টর রেহাসির ওয়াইফ। বুঝলে ভাইয়া? মেঘের কথাই ফারহানের রিমিকে নিয়ে যা ধারণা ছিল তার সমাপ্তি ঘটল। রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে, যা ফারহান তাকে চিনতে পারেনি। ফারহান এবার পকেট থেকে একটা বড় চকলেটের প্যাকেট বের করে মেঘের হাতে গুঁজে দিয়ে বলে, আজকে অফিসে যাওয়ার সময় তোর ফেভারিট চকলেটটা চোখে পড়ল, তাই কিনে রেখেছিলাম। ফারহান কথাটি বলে আর দাঁড়ালো না, ধীর পায়ে স্বস্থান ত্যাগ করে। মেঘ চকলেটটার দিকে তাকে তৃপ্তির হাসি হেসে বলে, জানো রিমি আপু, আমার ফারহান ভাইয়া না চেঞ্জ হয়ে যায়নি, এখনও আগের মতো আছে। শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো আগের মতো করে না, কিন্তু এখনও তার বোনের প্রতি জন্য ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। কেন যে সব কিছু চেঞ্জ হয়ে গেল, একটা জ্বর সব কিছু শেষ করে ফেলল। কথাটি বলতে বলতে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। রিমি তার সযত্নের সাথে মুছে দিয়ে বলে, কাঁদো না মেঘ, আবারও সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। মেঘকে সান্ত্বনা দেওয়ার জন্য রিমি কথাটি বলল। রিমি খুব ভালো করেই জানে কিছুই ঠিক হবে না।
রিমি বাগানের দেলনায় বসে ভাবছে, তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আজ ভাগ্যক্রমে সে বেঁচে গেছে, কিন্তু ফারহান যদি তাকে চিনে ফেলে তখন কি হবে? তখন তো সে যা করতে এসেছিল তা করতে পারবে না। রিমি আনমনে কিছু ভাবছিল, তখন অয়নের উপস্থিত রিমির নিজের পাশে টের পায়। অয়নকে এই মুহূর্তে নিজের কাছে দেখে রিমি কিছুটা ঘাবড়ে যায়। রিমি এমন ঘাবড়ে যাওয়া দেখে অয়ন রিমির দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে বলে, রিমিপুরি, আমার দিকে তাকাও। কি ভাবছো তুমি? রিমি তাকায় না, বরং নিজের দিকে তাকিয়ে থাকে। অয়ন খানিকটা গম্ভীর সুরে বলে, জানো রিমিপুরি, মানুষ তখনই তার বিপরীতের মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, যখন সে কিছু লুকায় কিংবা তার কোনো বড় অপরাধ করে। তুমি কি কিছু লুকাচ্ছ রিমিপুরি? অয়নের কথায় প্রতি উত্তরে রিমি ঠিক করে কি বলবে বুঝতে পারছে না। রিমিকে বই পেতে দেখে অয়ন স্তম্ভিত হাসে, ফিসফিস কণ্ঠে বলে ওঠে, রিমিপুরি শুনছো? এইভাবে প্রতিদিন বই পেতে থাকো, আমি রোজ রোজ তোমার ভয়ত মুখশ্রীতে মুগ্ধ হব। হসপিটালের 2টা ওটি শেষ করে ক্লান্ত শরীরে নিজের কেবিনে বসেছিল অয়ন। তখনই তার নজর যায় বাড়ির সিসিটিভি ক্যামেরার দিকে। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত চড়ে ওঠে তার। রাতে সিঁড়িতে বসেছিল রিমি। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং রুমে একটি বড় দরজার সমতুল্য জানালা রয়েছে। সেই জানালার সাথে রিমি দূর আকাশের চাঁদটাকে দেখছে। চাঁদ মেঘের মাঝে সেই নিজেকে কেমন লুকিয়ে রেখেছে, যেন চাঁদটি শুধুই মেঘের। চাঁদকে অন্য কেউ কেন দেখবে? কথাটি ভেবে ফিক করে এসে দেই রিমি। তখনই সেখানে হুট করে অয়ন এসে রিমির পাশে বসে। হঠাৎ রিমির কোলে নিজের মাথা রেখে দিই, চোখ বন্ধ করে দিই। অয়নের এমন আক্রমণে থম মেরে বসে থাকে রিমি। অয়নের তীব্র উষ্ণ নিঃশ্বাসের অস্তিত্ব নিজের শরীরে খুব ভালোভাবেই টের পাচ্ছে রিমি। অয়ন রিমির কোমর জড়িয়ে দেওয়া মারছে। রিমি চাইলেও অয়নকে সরাতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন রিমি অয়নকে নিজের থেকে এক চুল সরাতে পারল না, তখন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। রাতের গভীরতা বাড়ছে, তার সাথে নীরবতাও প্রখরভাবে বেড়ে চলেছে সময়ের সাথে সাথে। বড় জানালা দিয়ে শীতের বাতাস এসে রিমির শরীরটাকে নড়িয়ে তুলছে। রিমির গায়ে পাতলা একটা চাদর মাত্র। রিমি একবার ভাবল উঠে গিয়ে জানালা বন্ধ করে দিবে, কিন্তু অয়ন এমনভাবে তাকে জড়িয়ে আছে, সে চাইলেও যেতে পারবে না। অয়ন ঘুমের মাঝে নিজের আঁখি জোগর দিয়ে ছুঁয়ে দেয় রিমির নরম হাতখানা। রিমি কেঁপে ওঠে। রিমি এক পলক তাকায় ঘুমন্ত অয়নের দিকে। ঘুমের মাঝে কি সুন্দর লাগছে লোকটাকে। ফর্সা মুখটার কোনো প্রকার হিংস্রতা নেই কোনো রাগ, আজ শুধু একরাশ মায়া। ঘুমন্ত অয়নের দিকে তাকিয়ে আদৌ কেউ বলবে এই লোকটা জেগে থাকলে সাইকো হয়ে ওঠে? কিন্তু কেন তার এমন আচরণ? কেন রিমির প্রতি তার এতটা পজিটিভ হয়ে উঠেছে দিনের পর দিন? কথাগুলো বড্ড ভাবায় রিমিকে। রিমি কি হলো কে জানে। রিমি হাত বাড়িয়ে অয়নের মুখশ্রীতে খুঁচে দাঁড়িতে হাত বুলাই। সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে ওঠে কম্পনে। সে হাত সরিয়ে ফেলে। ঘুমালে একটা মানুষকে এত ভালো লাগে? রিমি শুধু শুনেছিল মেয়েরা ঘুমালে নাকি তাদের খুব সুন্দর লাগে, তাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে। তখন কিন্তু সেসব কথা মিথ্যা প্রমাণ করে দিল অয়ন। ঘুমন্ত নিজের মেয়েদের মুখের শুধু আলাদা মায়া থাকে না, বরং ছেলেরা ঘুমালেও তাদের মুখে আলাদা এক মায়া কাজ করে। সেই মায়ায় যে কোনো রমণীর মন হারিয়ে বসবে। রিমিও কি তবে মন হারিয়ে বসেছে ধীরে ধীরে? কথাটি রিমির মস্তিষ্কে বারবার নাড়া দিতেই রিমি চটজলদি অয়নের থেকে সরে আসে। এতে অয়নের কাঁচা ঘুমটা ভেঙে যায়। বিরক্তির কপালের বলি রেখাই বাজ পড়ে। অয়ন রিমিকে নিজের কাছে টেনে শক্ত গলায় প্রশ্ন সুরে বলে, কি করছো তুমি? বললাম না কিছুক্ষণ ঘুমাবো জাস্ট। সেই সময়টুকু দিতে পারলে না তুমি? ওকে ফাইন, আজকে সারা রাত তুমি আমার সাথে ঘুমাবে। রিমি অয়নের কথায় হতভম্ব হয়ে বলে, কি বলছেন কি? আমি আপনার সাথে ঘুমাবো মানে? কয়েকদিন পর আমাদের ডিভোর্স, ভুলে গেলেন? সবাই কি ভাববে? আমি কিছুতেই আপনার সাথে ঘুমাবো না। রিমির কথাকে গুরুত্ব দিল না অয়ন। বাজা কোলে তুলে রিমিকে তার রুমে নিয়ে গেল রিমিপুরীকে।
ডুলুডুলু পায়ে এগিয়ে যেতে নিল তার ঘরের দিকে। রিমি হাত পা ছড়াছড়ি করতে করতে অয়নের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, ছাড়ুন আমাকে। আপনি কিন্তু এভাবে আমার উপর অধিকার ফলাতে পারেন না। আমি এতদিন চুপ করে আছি বলে এখনও চুপ করে থাকবো, তা আপনি মোটেও ভাববেন না। কিন্তু এবার আমি রুহানা চৌধুরীর সাথে ডাইরেক্টভাবে কথা বলবো। অয়ন রিমিকে নিজের ঘরে এনে রিমিকে তার বিছানায় বসিয়ে খাট করে নিজের দরজা বন্ধ করে দেয়। অতঃপর নিজের ব্লেজার খুলে বিছানায় ফ্ল্যাপ দেয়। অয়নের এমন কাজে ভড়কে যায় রিমি। জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে থাকে, আপনি কিন্তু আমার সাথে আসবেন না, আমার কাছে আসবেন না, একদম না। আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে একা পেয়ে আমার সুযোগ নেবেন, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। রিমি এমন কথায় অয়ন হঠাৎ রিমির অনেক কাছে এসে রিমির গাল চেপে ধরে রাগান্বিত সুরে বলে, সিনেমা ডায়লগ দেওয়া শেষ? তার সাথে বড় বড় কথা? আমরা এখন হাজব্যান্ড, তার উপর বড় কথা, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমি যদি তোমার উপর অধিকার খাটাতেও চাই, তখন তুমি আমাকে চাইলেও তুমি আমাকে আটকাতে পারবে না। তাই এসব ইডিয়েট কথাবার্তা নেক্সট টাইম থেকে বলবে না। কথাটি বলেই পুনরায় রিমির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রিমি কিছু বলতে চাইলেও অয়ন গুমু গুমু কণ্ঠে এক প্রকার শ্বাসে বলে উঠল, এবার যদি আমাকে ডিস্টার্ব করছো, তাহলে আমি তোমার সাথে রোমান্টিকতার ক্লাস নেব। ইজ নো সার্চ আই ইনটিটিড আই হটিনটে রোমান্টিক ক্লাস। বুঝতে পারছো তো রিমি পড়ি, হোয়াট আই মিন? অয়ন দুষ্টু হেসে কথাটি বলে ঘুমিয়ে পড়ল পুনরায়। অয়নের দুষ্টু হাসির কথাটি বুঝতে তেমন বেগ পেতে হলো না রিমির। রিমি ডুব গিলে চুপ থাকলো। এই লোকটাকে দিয়ে তার কোনো বিশ্বাস নেই, যা বলে তাই করে। রিমি আরেকটু ভালো করে অয়নের এক পর্যবেক্ষণ করে দেখতে পেল অয়নের ঠোঁটের কোণে রক্তের দাগ কিসের সাথে লেগে যেন কেটে গেছে। সঙ্গে সঙ্গে রিমি অয়নের বলা কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। অয়ন কী সব মারপিটের কথা বলছিল। রিমির বুক থেকে শব্দ দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। অয়নের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, না জানি কার 12টা বাজিয়ে এসেছেন উনি। আল্লাহ, এই লোকটা কি সত্যি একটা সাইকো? উফ। রিমি অয়নের নামে একটা সেইটা বলতে বলতে অয়নের বিছানাতে পিঠ থেকে ঘুমিয়ে পড়ল। এক সময় পাখির কিচিমিচির শব্দে রক্তাভ আকাশে সূর্য যখন উঁকি দিচ্ছে, তখন শিশির ছড়াচ্ছে সবুজ দুর্বাঘাসে। শিশিরের ডগায় জমা শিশিরগুলো যেন মুক্ত ডানার মতো ধূর্তি ধরাচ্ছে। হিম হয়ে উঠেছে শীতের ভোরের সকাল। অয়নের ঘুম প্রতিদিন ভোর 5টায় ভেঙে যায়। অয়ন যত দেরি করে ঘুমাক না কেন, সে তার সঠিক সময় অনুযায়ী ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই অয়নের চোখ গেল তার রিমিপরির দিকে। সঙ্গে সঙ্গে মনটা এক প্রশান্তিতে ভরে গেল। ঘুমন্ত রিমিপরিকে বড্ড স্নিগ্ধ লাগছে তার কাছে, যেন কোনো এক ফুটন্ত গোলাপ। অয়ন আলতো হাসল। রিমিকে বড্ড ছুঁয়ে দিতে ইচ্ছে হলো তার। অয়ন নিজের ইচ্ছাকে সংযত করল না, বরং রিমির গালে আলতো করে চুমু খেল। রিমি এতে খানিকটা নড়ে পুনরায় ঘুমিয়ে গেল। অয়ন হেসে রিমির গায়ের কম্বলটা জড়িয়ে আনমনে বলে উঠল, ভালোবাসি কিনা জানি না, তবে তোমার মায়ে জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত রিমি পড়ি। অয়ন উঠে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইল। চলে যাই। আজকে কেন যেন নামাজ পড়তে ইচ্ছে হলো। হয়তো মন আল্লাহ তাআলার মহামূল্যবান কিছু দিয়েছে, সেটা শুকরিয়া আদায় করবে সে। রুহানা চৌধুরী তার কেবিনে রাগে রাগে ফুঁসছেন। মাথা কাজ করছে না তার। কিছুক্ষণের মাঝে অয়নের উৎসাহিত উপস্থিতি টের পান তিনি। ক্রোধ নিয়ে অয়নের পানি চেয়ে থাকেন। অতঃপর ক্ষিপ্ত গলায় বলে, অয়ন, তুমি জানো না তুমি কি করছো? জানি আমি। অয়নের সহজ উত্তর, মিস শেখ হসপিটালে ভর্তি। ওনার যদি কিছু হয়ে যায়, তখন আমাদের উপর স্টেপ নেবেন। আমাদের কোম্পানির একটা বিশাল ক্ষতি তো তুমি করেই ফেলেছ। পায়েল অসুস্থ হয়ে পড়েছে, তাই কানাডা যেতে পারেনি। তার মধ্যে তুমি মিস্টার শেখের সাথে যা করছো, তাতে উনি আমাদের সাথে শত্রুতা করবেন, যার ফল মোটেও ভালো হবে না। তুমি শুনছো কিছু অয়ন?
অয়ন শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়ে। তার মনে পড়ে যায় কালকের ঘটনা। সে যখন হসপিটালে বসেছিল তখন তার চোখে যায় সিসিটিভির দিকে। ড্রয়িং রুমে তার রুহানা চৌধুরী এবং মিস্টার শেখ ছিলেন। মিস্টার শেখকে রুহানা চৌধুরী বিশেষ নিমন্ত্রণ করেছেন এবং কিছু কোম্পানি ব্যাপারে মিটিং করবে বলে। তখনই ড্রয়িং রুমের সদর দরজা দিয়ে রিমি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। মধ্যবয়স্ক মিস্টার শেখ রিমিকে দেখে মন্তব্য করে বসেন, মিসেস চৌধুরী, মেয়েটাকে বলুন তো। আপনাকে তো বলেছিলাম অয়নের ব্যাপারটা, নামের কয়েকদিনের বউ। তার ডিভোর্সের পরই এই মেয়েটা কী করবে? রক্ষিতার কাজ করবে। আমার ছেলে আবার রক্ষিতার খুব দরকার। কথাটি বলেই হেসেটে ফেটে পড়েছিলেন মিস্টার শেখ। অয়নের কানে সে কথাটি চাই। অয়ন সোজা বাড়িতে চলে আসে। মিস্টার শেখকে তার মাথা ঠিক থাকে না। সামনে থাকা রড দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে দিয়েছিল। মিস্টার শেখ রক্তাক্ত হয়ে পড়ে থাকে মাটিতে। কেউ চাইলেও আটকাতে পারে না অয়নকে। অয়ন পাগলের মতো আচরণ করছিল, হিংস্রভাবে মারছিল মিস্টার শেখকে। অয়ন রাগে গর্জে উঠে বলে, ইউ ব্লাডি, এত সাহস কী করে হয় তোর আমার রিমি পরীক্ষা রক্ষিতা বলার? তোকে তো আমি মেরেই ফেলবো। কথাটি বলে অয়ন তার মেশিন গান বের করে। রুহানা চৌধুরী কোনো রকম অয়নকে ধরে ভিতরে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে শান্ত করে মিস্টার শেখ হসপিটালে ভর্তি করেন। কি হলো অয়ন? আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন তুমি ওই সামান্য মেয়েটার জন্য আমাদের কোম্পানির এত বড় ক্ষতি কেন করলে? রুহানা চৌধুরী অয়নকে প্রশ্ন করল। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটি অন্য কারোর হয়ে গেল। ভাবতেই মাথায় আগুন চড়ে যাচ্ছে আমানের। আমান হোস্টেলের বিশাল একটা কক্ষে বসে মনোযোগ দিয়ে সামনের মনিটরে চোখে মেরে চেয়ে বসে রয়েছে। মনিটরের স্ক্রিনে বড় বড় করে দেখানো হচ্ছে অয়ন এবং রিমের বিয়ের দৃশ্যটি। আমান ফুলের টপটা নিয়ে ছুঁড়ে মারে মনিটরের দিকে। সঙ্গে সঙ্গে তা ভেঙে চুরমার হয়ে যায়। আজ আমানের ছোট্ট একটা ভুল পদক্ষেপের জন্য সে তার রিমি পক্ষীকে হারিয়ে ফেলেছে চিরতরের জন্য। কথাটি ভেবে আমান দীর্ঘশ্বাস ফেলে। রিমি হসপিটালের ক্যান্টিনে বসে আমানের কথা ভেবে যাচ্ছিল। জয়িতা রিমিকে পিঠে হাত চাপড়ে বসে পড়ে। রিমির কোনো হেলদোল নেই, সে নিজের জগতে বিভোর। তার অর্ডারকৃত কফিটি সে ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে, সেই দিকে তার খেয়াল নেই। শীতের সকাল, তার মধ্যে গরম ধোয়া ওঠা কফি, বেশ আর কি চাই তখন। জয়িতা নিজের জন্য অর্ডার করলো একটা কফি। বেশ তৃপ্তির সাথে কফিটা পান করলো সে। তাদের ক্যান্টিনে কফিটা বেশ মজাদার। ক্যান্টিনের ছেলেটা ঢিলাঢালা পোশাক পরে আছে। এত শীতের মাঝেও, যদিও শীতে কাঁপছে কিছুটা, তবুও কি সুন্দর চমৎকার হাসি ফুটিয়ে সবাইকে সবার অর্ডারকৃত খাবার পরিবেশন করছে। জয়িতা সকালের দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকিয়ে রিমির মতিগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু বারবারের মতো জয়িতা ব্যর্থ। জয়িতা রিমির কাঁধে হাত রেখে বলল, কী ভাবছিস এত? রিমি এইবার খানিকটা নড়ে চড়ে বসল। সামান্য কেসে জবাব দিল, মা ফোন করেছিল রে, কেমন সংসার করছি জিজ্ঞাসা করছিল। জামাই নিয়ে কেন আসছি না তা নিয়েও কথা বলেছিল। মামুর শরীরটাও ভালো না, আমাকে দেখতে চাইছে খুব। সঙ্গে ওনাকেও নিয়ে আসতে বলেছে। তা তুই কি বলি জবাবে? জয়িতার সোজা প্রশ্ন। রিমি কফির কাপে চুমুক দিতে দিতে বলল, বলেছি সুখেই আছি, উনি এখন ব্যস্ত তাই আসতে পারবে না, আমি এসে দেখা করে যাব। আমার বড্ড ভয় হচ্ছে রে, মা এবং মামা যতক্ষণ জানতে পারে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, এমনকি ওনারও বিয়ে কয়েকদিন পর, তখন কি হবে রে? আমি কি জবাব দিব তাদের তখন? জয়িতা রিমির কথা শুনে মুখ পানসা হয়ে গেল। মুখ কালো করে জবাব দিল, সেটা তো তোর এই বাড়িতে আসার আগে ভাবা উচিত ছিল। আঙ্কেল আন্টিকে তোর সব জেনেই যাবে, তখন কি করবি? কিভাবে লুকিয়ে রাখবি সব? রিমির হঠাৎ কফি কাপটা রেখে দিল। কান্না এসে তার গলায় দলা পাকানো শুরু করলো। কান্নাকে কোনো রকম নিয়ন্ত্রণ করা অভিমানী সুরে বলে উঠল, আর যদি আমাকে ছেড়ে চলে না যেত, তাহলে এই দিনটা কখনই দেখতে হতো না মা।
আজকে যা হচ্ছে সব কিছুর মূলে রয়েছে আমান। আমান কখনো আমার সামনে এলে আমি আমানকে প্রশ্ন করব, ও কেন আমাকে ছেড়ে চলে গেল। আমানকে আমার সেই প্রশ্নের জবাব দিতেই হবে। আর যা ইচ্ছে সব আমানের জন্য। আমানকে কখনো ক্ষমা করব না আমি। শেষের কথাটি এক প্রকার ভিড় করে আওড়াতে রিমি উঠে চলে যাই। জয়িতা ব্যাগ নিয়ে রিমির পিছন ছুটল। অয়নকে চুপ করে থাকতে দেখে রুহানা চৌধুরী এবার তেতে উঠলেন। ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, কি হলো অয়ন, উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করছি। অয়ন খুব ভয়ঙ্করভাবে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল রুহানা চৌধুরীর পানে। রুহানা চৌধুরী ভড়কে গেলেন। অয়ন উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর ভর দিয়ে রুহানা চৌধুরীর দিকে ঝুঁকে খুবই শীতল গলায় জবাব দিল, ট্রাস্ট মি গ্র্যান্ডমা, আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমার রিমি পরীকে সামান্য মেয়ে বলার অপরাধে তার অবস্থা মিস্টার শেখের থেকেও করুণ হতো। আর তুমি মিস্টার শেখের কথা বলছো? সে আমাকে কিচ্ছু করতে পারবে না, সেই ব্যবস্থা করে ফেলেছি আমি। কথাটি বলেই বাঁকা হাসল অয়ন। রুহানা চৌধুরী অবিশ্বাসের নয়নে চেয়ে রইলেন অয়নের দিকে। তিনি কাকে দেখছেন? যার কথাতে অয়ন আগে উঠতে বসত, আজ সামান্য দুদিনের মেয়ের রিমির জন্যে অয়ন তাকে শাসাচ্ছে? এটাও সম্ভব? রুহানা চৌধুরী কথার মাঝে তার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে তিনি যা শুনলেন তাতে তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মিস্টার শেখের অবস্থা নাকি খুব করুণ, প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু মার খেয়ে কেউ প্যারালাইজড হয়ে যায়? রুহানা চৌধুরী অয়নের দিকে তাকাতেই অয়ন আরেক দফা মুচকি হেসে বলে, কোনো কিছু অসম্ভব নয় গ্র্যান্ডমা। আমার রিমি পরীক্ষার রক্ষিতা বলার শাস্তি তো আজীবন পেতেই হবে। আমি চাইলেও পারতাম মেরে ফেলতে, কিন্তু আমি ওকে মারব না। আমি ওর এমন অবস্থা করেছি যে সারা জীবন ওকে বন্ধ করে কাটাতে হবে। আমিও ডক্টর গ্র্যান্ডমা, সব কিছুই ছোট্ট একটা ইঞ্জেকশন এর কালমা। আমি তো কিছুই করিনি। কথাটি বলে অয়ন হেসে শীষ বাজাতে বাইরে চলে গেল। রুহানা চৌধুরী মাথায় হাত। কী করছে অয়ন? অয়ন তো দিনের পর দিন বড্ড উন্মাদ হয়ে উঠছে প্রতিনিয়ত। রিমি এবং জয়িতা ক্লাসে ঢুকতেই শুনতে পাই ডক্টর এআরসি নাকি হসপিটালের থেকে বের করে দেওয়া হয়েছে। আসিফকে নাকি হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। কথাটি শুনে বেশ রাগ ওঠে রিমির। এমনিতেই লোকটা এত খারাপ অবস্থা করেছে অয়ন, তার সাথে মধ্যে চাকরিটাও বের করে দিল। এই লোকটা কি শুরু করেছে? কিছুক্ষণ পরের মধ্যেই একজন নার্স এসে জানাই ডক্টর এআরসি রিমিকে জরুরি তলব করেছে। কথাটি কানে আসতেই ক্লাসের সকলে রিমির দিকে কেমন করে তাকালো, যেন তাদের বসমতে রিমির জন্য আজ তাদের আসিফ স্যার তাদের সাথে নেই। রিমি হতভম্ব হয়ে গেল। জয়িতা মুচকি এসে রিমির কানে ফিসফিস করে বলে, তোর বরের তলব এসেছে, বা তাড়াতাড়ি যা, নাহলে ক্লাসের সকলের সামনে তোকে তুলে নিয়ে যাবে। জয়িতার কথা শুনে রিমির চোখ বড় হয়ে গেল। সে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে অয়নের কেবিনের সামনে যায়। মে আই কাম ইন স্যার? অয়ন মাথা তুলে তাকিয়ে মুচকি এসে বলে, ইয়েস কাম। রিমি অয়নের কাছে গিয়ে রাগ দেখিয়ে বলল, কি শুরু করছেন কি আপনি? পাগল লুক একটা, সাইকো, পুরো সাইকো আপনি। মাথার চিকিৎসা করান, সামান্য একটা কারণে কেউ এত কাণ্ড করে? আপনার জন্য সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। রিমি আরও কিছু বলতে চাইল, কিন্তু বলতে দিল না অয়ন। রিমির মুখ আলতো করে চেপে ধরে বলে, ইস হুস, আর একটা কথাও নই। অনেক বলেছো তুমি, সবাইকে নিয়ে প্রবলেম তো। ওকে, এই সমস্যা কালকে থেকে থাকবে না। অয়নের কথা মানে রিমি বুঝতে পারল না। রিমির ভাবনার মাঝে অয়ন রিমির গলায় আলতো করে আধর ছুঁয়ে রইল। রিমি আবেশে চোখ বন্ধ করে ফেলল। কেঁপে উঠল তার ছোট্ট হৃদয়খানা। অয়ন রিমির কানের কাছে অতি শীতল গলায় বলল, ইউনো রিমি পরি, তুমি যখন রেগে যাও তখন তোমার মুখোশটি লাল টমেটোর মতো লাল টকটকে হয়ে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলি। রিমি অয়নের দিকে তাকাতেই অয়ন মনমান্ত হাসি উপহার দিয়ে বলে, এভাবে তাকিও না রিমি পরি, বুকে গিয়ে লাগে তো। তোমার প্রতিটা চাহনি এই নেশার মতো আমাকে তোমার দিকে আকৃষ্ট করে।
বিয়ের কয়দিন আগে নিজের হবু বরের সাথে তার বর্তমান স্ত্রীর ঘনিষ্ঠতা দেখে নিজের চোখে দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম পায়েলের। পায়েল স্পষ্ট দেখতে পারছে অয়ন এবং রিমি একে অপরের কতটা কাছে, তাও আবার একা একটি বদ্ধ কেবিনে। পায়েল এসেছিল ভালো ভালো কথা বলিয়ে অয়নের সাথে নিজের ঝামেলাটা মিটিয়ে নিবে, কিন্তু সে এখানে এসে যে এমন দৃশ্য দেখবে তা কখনোই বুঝতে পারেনি সে। পায়েল কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে দ্রুত পায়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। অয়ন এখনও রিমির কাছাকাছি রয়েছে। দুজনের নিঃশ্বাসের গতি সমাতালে বেড়ে চলেছে দুজনের হৃদয় স্পন্দন। অয়ন রিমির ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে নিমন্ত্রণ করা বড্ড কঠিনতম কাজ লাগলো। নিজের জিহ্বা দিয়ে হালকা গোলাপি অধরছোড়া ভিজিয়ে দিল, অতঃপর রিমির ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে গেল নিজের অধর যুগল। রিমি শুকনো ঢোক গিলল। সে বুঝতে পারছে সে যদি এখন অয়নকে না আটকায় তাহলে বড় কোনো অঘটন ঘটে যাবে। অয়নের ঠোঁট ছুঁই ছুঁই প্রায় রিমির ঠোঁটে, তখন রিমি নিজের হাত দিয়ে অয়নের ঠোঁট চেপে ধরে কম্পিত গলায় বলে উঠল, আমার মনে হচ্ছে এখন আমাদের যাওয়া উচিত। আজকে তো আমাদের কয়েকটা কেবিনেও যেতে হবে, পেশেন্ট আছে। রিমির কথায় অয়নের প্রচণ্ড রাগ হলো। রাগের নাক কেমন ফুলে গেল, ফর্সা মুখটা লাগেল টকটকে হয়ে গেল মুহূর্তেই রাগে। অয়ন রিমিকে নিজের সাথে মিশিয়ে দাঁতের দাঁত চেপে বলল, সবসময় কাছে আসতে চাইলে এত বাহানা করো কেন তুমি? হাজব্যান্ড হই তোমার। এবার রিমির বেশ রাগ ওঠে। লোকটা তার উপর অধিকার বোধ দেখাচ্ছে, যাকে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তার উপর কিসের অধিকার বোধ অয়নের? রিমি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে বলে, কিন্তু নামের হাজব্যান্ড হন আপনি মিস্টার এয়ারশি, ভুলে যাবেন না। আমার প্রতি আপনার কোনো অধিকার নেই, একদম আমার প্রতি নিজের অধিকার বোধ কাটাতে যাবেন না। অয়নের দিকে আঙ্গুল তাক করে রিমি কথাগুলো বলে। অয়ন রাগে ফুস করে ওঠে, কপালে লেপড়ে থাকা চুলগুলো ঠেলে পিছনে নিয়ে নেই। বর্ষা মুখটা রাগে টক করতে থাকে। অয়ন নিজের ফোনটা এক আছাড় মেরে দেই। কেবিনের কিছুক্ষণ ছুটতে থাকে। রিমি বিস্মিত নয়নে অয়নের কার্যকলাপ দেখতে থাকে। অয়ন দেয়ালে পাঁচ মেরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, অতঃপর হাতরে একটা ওষুধ নিয়ে চটজলদি খেয়ে রিমির দিকে তেড়ে আসে। রিমি পিছাতে চাইলে অয়ন হেঁচকা টান মেরে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলে, অধিকার কেউ কাকে দেয় না রিমি পড়ি, অধিকার অনেক সময় আদায় করে নিতে হয়, ভালোবেসে না হলে জোর করে। প্রতিটি বলে অয়ন রিমির হাত ধরে চুমু খাই। রিমি শহীদ নয়নে চেয়ে থাকে অয়নের পানে। অয়ন নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে রাগিও না রিমি পুরি, তুমি জানো রাগের মাথায় আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি চাই না তোমাকে কোনো প্রকার আঘাত করতে, তাই প্লিজ আমাকে রাগিও না। রিমি চোখ তুলে অয়নের দিকে তাকাই। অয়নের দৃষ্টি এখনও নিচে। অয়ন নিচের দিকে তাকিয়েই বলল, আমাদের সময় হয়ে যাচ্ছে রিমি পুরি। নাও ইটস টাইম ফর চেকিং পেশেন্টস, লেটস গো। কথাটি বলে অয়ন রিমিকে এক প্রকার টেনে নিয়ে বাইরে চলে গেল। ফারহান গাড়িতে বসে মাথা নিচু করে বসে আছে। রিমিকে দেখার পরে তার কেন যেন খুব অস্বস্তি লাগছে। মনে হচ্ছে রিমি যা দেখাচ্ছে সে একদমই নয়, তার পরিচয় অন্য কিছু, যা সে প্রতিনিয়ত লুকিয়ে যাচ্ছে, কিন্তু তার পরিচয়। রিমির চেহারাটা দেখলেই ফারহানের মস্তিষ্কে হানা দেয় জান্নাত নামটি। সঙ্গে সঙ্গে ফারহানের আঁকিজোড়া কোনোই জমাট বাঁধে অশ্রু। ফারহান তা হাতের উল্টো পিঠ দিয়ে মোছার চেষ্টা করে। পকেট থেকে ওয়ালেট বের করে একটা ছবি বের করে। ছবিতে ভেসে ওঠে তার প্রিয়তমা প্রতিচ্ছবি। ফারহান তা দেখে এক প্রকার হু হু করে কেঁদে ওঠে। স্যার, মেলিকণ্ঠে নিজের সামনে নেই ফারহান। গাড়ি ঘুরিয়ে দেখতে পাই তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে, তার সহকারী, বলতে গেলে অফিসের ফারহানের অ্যাসিস্ট্যান্ট হয় সে। ফারহান হাত নাড়িয়ে রমণীকে উদ্দেশ্য করে বলে, মিস সানা আসুন, আমাদের দেরি হচ্ছে। ফারহান ডাকে,
সানার হুঁশ আসে। ফারহানের ডাকে সানার হুঁশ আসে। সে চটজলদি ফারহানের গাড়িতে উঠে বসে। আজকে তাদের অফিসের জরুরি মিটিং আছে। সানা এক পলক ফারহানাকে দেখে নিল। সাদা ব্লেজার পরিহিত বলিষ্ঠদেহী শ্যাম বর্ণের যুবক। ফারহানকে আজ অন্য দিনের তুলনায় অন্যরকম সুন্দর লাগছে। সানা যে তাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, তাকে আদৌ লক্ষ্য করছে ফারহান? ফারহান তো নিজের আপন মনে ল্যাপটপে চেয়ে রয়েছে। সানা হতাশার নিঃশ্বাস ফেলে যায়, জানালার দিকে মনোযোগ দিই। অয়নের সাথে রিমির আজ রোগী দেখতে বের হয়েছে। অয়ন সত্যি যথেষ্ট ভালো একজন ডক্টর। মাথায় সমস্যা থাকলেও কাজের সময় সে একেবারেই ঠিকঠাক। রোগীদের সাথে বেশ আনমনে কথা বলে চলেছে সে, এবং খুবই নিষ্ঠার সাথে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছে। অয়নের সমস্ত কিছু রিমি লক্ষ্য করছে, বরং সঙ্গে সঙ্গে তা খাতায় ঢুকেও নিচ্ছে। অয়ন এবং রিমির একজন বৃদ্ধা মহিলার চেকআপে করেছে একসাথে। বৃদ্ধা মহিলা রিমি এবং অয়নকে একসাথে দেখেই মুখের হাসি চওড়া করে বলে, তোমাদের তো বেশ মানিয়েছে। তোমরা কি স্বামী স্ত্রী লাগো নাকি গো? বৃদ্ধার কথা শুনে অয়ন বৃদ্ধার গাল টেনে আধ ঘন্টায় বলে, তোমার তো বেশ ভালোই বুদ্ধি আছে। ইটস গুড, ভেরি গুড। তুমি ঠিকই ধরছো, আমরা হাজব্যান্ড ওয়াইফ। মহিলা আরেক দফা এসে রিমির দিকে তাকিয়ে বলে, তা বিয়ে তো হলোই, দুটিকে মানিয়েছে খুব। তা নাতনি বাচ্চা কাচ্চা কবে নিচ্ছ? এই বয়স্ক মহিলার একটা জাতীয় সমস্যা। সদ্যবিবাহিত কোনো নরনারীকে দেখলেই তাদের রেডিও সেখানে শুরু হয়ে যায়। বাচ্চার কথা শুনে অয়ন ঘাড় ঘুরিয়ে রিমির দিকে ফিরে বাঁকা হাসি দেয়। সেই বাঁকা হাসির মানে বুঝতে পারে রিমি। অস্বস্তি এবং লজ্জা দুটি আঁকড়ে ধরে রিমিকে লজ্জা পেতে দেখে এক দফা মুগ্ধ হলো অয়ন। নারীকে লজ্জা দেখলে এত সুন্দর দেখায় কেন? সত্যি নারী অনন্যা। অয়নের রিমি পরি অয়নের চোখে অনন্যা, এক রূপবতী। রিমি হসপিটালের করিডোরে হাঁটছিল আনমনে। অয়ন রিমির পেছনে আসছিল। অয়নের খুব ইচ্ছে হলো রিমির হাতখানা ধরে একটু হাঁটতে। অয়নের ভাবনার মাঝেই জয়িতা এসে রিমির হাত ধরে বলতে লাগলো, কিরে রিমু, ছোটবেলার বিএফকে রেখে কই যাচ্ছিস তুই? আমারে তো এখন তুই পাত্তেই দেস না। জামাই পাইয়া বইলা গেছস, আই দুজনে আজকে একসাথে ফুচকা খাই। জয়িতা রিমির হাত ধরে রাখাই অয়নের রাগে ফুঁস করে ওঠে। তার রিমি পরীকে হাত অন্য কেউ কেন ধরবে? এবং হাতখানা তো সে ধরতে চেয়েছিল। জয়িতা যতই মেয়ে হোক, অয়নের অনুমতি ব্যতীত তার রিমি পরীকে কেন স্পর্শ করলো জয়িতা? তার কিসের বিএফ? আর কিসের কথা বলছে? কে রিমির বিএফ? তাকে পেলে মাটিতে পুঁতে ফেলে দিবে অয়ন। কথাটি ভেবেই অয়ন রাগে ফুঁসতে সামনের দিকে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ায় একটা বিশাল কক্ষে এক যুবক গম্ভীর চিন্তায় চিন্তিত। তখনই একজন লোক তার রুমে ঢুকে বলে, স্যার, আপনার কথা মতো বাংলাদেশে ভিসা কমপ্লিট, আপনার ফ্লাইটের টিকিট রেডি। আমার নামক যুবকটা লোকটার দিকে তাকিয়ে মুচকি হাসে।